আমাদের ঘর্ষণ চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আগের দিন, ঠিক আছে। আজকের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, সেটা হচ্ছে বৃত্তীয় গতি, ঠিক। তো চ্যাপ্টারে হেডিং দিবি বৃত্তীয় গতি, সার্কুলার মোশন, ঠিক আছে। হ্যাঁ, বৃত্তীয় গতি, সার্কুলার মোশন, সব কিছু লিখতে থাকবি, ঠিক আছে। যা যা বোর্ডে লিখছি পাই টু পাই পরপর করে লিখে যাবে, ঠিক আছে। বৃত্তীয় গতি, তো দেখ, যে কোনো গতির ক্ষেত্রে আমরা তো প্রথমে এখানটায় নিশ্চয়ই বেগ, ত্বরণ এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে কি, যে বস্তু কণাটা বৃত্তীয় গতি করছে তার অবস্থানকে বোঝা আগে জরুরি, ঠিক আছে। অবস্থান মানে বৃত্তীয় গতিতে বস্তু কণাটা যেখানে আছে তার অবস্থান আমরা কি করে দেখাবো, ঠিক না। তো দেখ, প্রথমে যদি আমি তোদেরকে মনে করাই, এমনিতে একমাত্রিক গতি বা দ্বিমাত্রিক গতিতে আমরা কি করেছিলাম, যে বস্তু কণার অবস্থান বোঝানোর জন্য আমরা কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছিলাম। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এরকম নিয়েছিলাম। নিয়ে বলছিলাম একটা বিন্দু পি এর যদি অবস্থান 2,-1,4 হয়, তাহলে তার আমরা অবস্থান ভেক্টর লিখতে পারি, ঠিক না। 2i-j+4k এরকম লিখতে পারি। তো এখানে আমরা কি দেখিয়েছিলাম, যে বস্তু কণার অবস্থান দেখিয়েছিলাম একমাত্রিক গতি বা দ্বিমাত্রিক গতিতে, যেখানে বস্তু কণা সরল রেখা বরাবর চলছে। এখন বৃত্তীয় গতিতে কি হচ্ছে না, বস্তু কণা বৃত্ত পথে চলছে। বৃত্ত কাকে বলে, প্রথমে বল বৃত্ত কাকে বলে। বৃত্ত হচ্ছে কি, যে একটা সমতলে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যদি বস্তু কণা গতিশীল হয়, তাহলে তার সঞ্চার পথ হয়ে যাবে কিনা বৃত্ত, ঠিক না। তাহলে এটা হচ্ছে কিনা একটা বৃত্ত হচ্ছে। তো বৃত্ত আমরা কি করে বলছি না, একটা সমতলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এটা হচ্ছে কি না নির্দিষ্ট বিন্দু, হ্যাঁ নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্ব বজায় রেখে, সর্বদা দূরত্ব সমান বজায় রেখে যদি কোনো বস্তু কণা গতিশীল হয়, সেটাই হবে কি বৃত্ত। এবারে এই বৃত্ত বরাবর যে গতিশীল হচ্ছে বস্তু কণাটা, আমি ধরে নিলাম বস্তু কণা এই পজিশনে আছে, এখন পি বস্তু কণাটা এখানে আছে। তো এর অবস্থান আমি কি করে বোঝাবো, যেমন আমরা এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ নিয়েছিলাম, এখানেও আমরা কি করব, একটা প্রাথমিক অবস্থান নেব, যেটা হচ্ছে কি এইটা, আপাতত এক্স অক্ষ বরাবরই, ঠিক আছে। এটা হলো কি প্রাথমিক অবস্থান, ইনিশিয়াল লাইন যদি বলে দিই। সেখান থেকে যদি বস্তু কোণাটা এখান থেকে যদি এতটা আসে, তাহলে তার যে এই যে ব্যাসার্ধটা, সেটা কত কোণ এখানে চলে এসছে, মানে কত কোণ করেছে। এই যে কোণ হলো, এই কোণটাকে আমরা কি বলবো, কৌণিক অবস্থান, ঠিক আছে। তাহলে এখানে থিটা হচ্ছে কি, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। রেফারেন্স লাইন, যেমন ওখানে আমরা নির্দেশতন্ত্র বলছি, এখানে কি বলবো, রেফারেন্স লাইন। এটাকে আমরা নির্দেশ অক্ষ বলে ধরছি। সেখান থেকে বস্তু কণা যে কোণে মানে ঘুরে এখানে পি অবস্থানে এসছে, তাহলে পি বিন্দুর আমি অবস্থান কি বলবো না, অ্যাঙ্গুলার পজিশন, ঠিক আছে। তাহলে কি বলবো, যে পি বিন্দুর কৌণিক অবস্থান, কৌণিক অবস্থান কি হচ্ছে, পি বিন্দুর কৌণিক অবস্থান থিটা কোণে হচ্ছে, থিটা কোণে হচ্ছে। পি বিন্দুর কৌণিক অবস্থান কোথায় হচ্ছে, থিটা কোণের ক্ষেত্রে হচ্ছে। 30 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, ঠিক আছে, এরকম করে বৃত্তপথে ঘুরছে, ঠিক। তাহলে পি বিন্দুর কৌণিক অবস্থান, এখানে আমরা বৃত্ত বরাবর কোনো বস্তুর অবস্থানকে কিভাবে বোঝাচ্ছি, কোণ দিয়ে, ঠিক আছে। তাহলে যেমন এখানে ছিল কি না আর, এখানে আর ছিল কি, এখানে আর ছিল কি অবস্থান ভেক্টর, ঠিক আছে। এটা কি ছিল, পজিশন ভেক্টর, ঠিক না। তো এখানেও সেরকমই, থিটা হচ্ছে কি অ্যাঙ্গুলার পজিশন, থিটা হচ্ছে কি এখানে কৌণিক অবস্থান, থিটা হচ্ছে কি এখানে অ্যাঙ্গুলার পজিশন, ঠিক না, অ্যাঙ্গুলার পজিশন থিটা। ক্লিয়ার হলো। এবারে আমরা ওখানে পড়েছিলাম যে সরণ মানে কি, সরণ কিভাবে বোঝাতাম, ধরো বস্তু কণা প্রথমে এখানে আছে পি বিন্দুতে, ধরো এটা ইনিশিয়াল পয়েন্ট, সেখান থেকে ধরো এই পজিশনে চলে এলো এরকম করে ফাইনাল পয়েন্টে। তো আমরা কি করতাম,
ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত সরণ করার জন্য কি করতাম, সরণ ধরো, সরণ ভেক্টর। সরণ ভেক্টরকে কিভাবে লিখি না, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর এরকম করে লিখতাম। ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর করে এরকম লিখতাম। তো এখানে কি হবে, কৌণিক সরণ কি হবে, কৌণিক সরণ। কৌণিক সরণ মানে কি না, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ওখানে যেমন রৈখিক সরণ হয়েছে, এখানে কৌণিক সরণ কি হবে না, ধরো বস্তুকণাটা প্রথমে এখানে আছে 30 ডিগ্রিতে সাপোজ। ধর আমি ধরে নিচ্ছি উদাহরণ হিসাবে, বস্তুকণা প্রথমে রেফারেন্স লাইন থেকে 30 ডিগ্রি কোণে আছে এখানে ইনিশিয়াল। পরে কি হলো, রেফারেন্স লাইন থেকে আরও কোণ ঘুরে এখানে চলে এলো ফাইনাল ধরো 75 ডিগ্রিতে। তাহলে আমি কি বলবো যে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন যাওয়ার জন্য কত কোণ ঘুরেছে, 45 ডিগ্রি। কি 45 ডিগ্রি। তার মানে এখানে কি হবে, কৌণিক সরণ কি হবে না, থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল। থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল। ফাইনাল কত কোণ করেছে, 75 ডিগ্রি, ইনিশিয়াল কত ছিল 30 ডিগ্রি। তো এখানে কৌণিক সরণ কত হয়েছে, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পজিশন বলছি। ঠিক, এবার আসছে কি, এটা ভেক্টর রাশি হবে কি স্কেলার রাশি হবে সেটা আমরা দেখছি। ঠিক আছে, কৌণিক সরণ ভেক্টর রাশি হবে কি স্কেলার রাশি হবে। কৌণিক সরণ এটাকে আমরা দুটো কীরকম করছি, যদি বৃহৎ কৌণিক সরণ হয়, বৃহৎ কৌণিক সরণ হয় সেটা কিন্তু হবে কিনা স্কেলার রাশি, স্কেলার রাশি। আর যদি ক্ষুদ্র কৌণিক সরণ হয়, ক্ষুদ্র কৌণিক সরণ হয় তাহলে সেটা হবে কিনা ভেক্টর রাশি। এরকম হয় নাকি, দেখ কি করে হচ্ছে, বৃহৎ কৌণিক সরণ হলে স্কেলার রাশি, ক্ষুদ্র কৌণিক সরণ হলে ভেক্টর রাশি। কেন হচ্ছে দেখ। আচ্ছা, প্রথমে আমি জেনে নিই যে যদি ভেক্টর রাশি হয় ক্ষুদ্র কৌণিক সরণ, তাহলে তার অভিমুখ কোন দিকে হবে। কৌণিক সরণ ক্ষুদ্র হলেই বা তার অভিমুখ কোন দিকে হবে। ধরো কোনো বস্তুকণা এখানে আছে, এই বৃত্ত বরাবর ঘুরছে, ধরো এখানে, ধরো আমি বললাম এখানে প্রথমে ইনিশিয়াল ছিল, এটা ইনিশিয়াল পয়েন্ট, তারপরে ক্ষুদ্র কৌণিক সরণ এখানে হয়েছে ফাইনাল, এইটুকু ছোট কোণ। ঠিক আছে, ছোট কোণ হয়েছে। এখান থেকে আমি যদি বলি এ ঘুরেছে কোন দিকে, কোন দিকে বল, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে না, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। কোন দিকে ঘুরেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে আমরা বলবো যে এর কৌণিক সরণ এই বোর্ডের তল থেকে বাইরের দিকে হবে। দেখ, যে কোনো জিনিসের কৌণিক কথা চলে আসবে মানে কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, এগুলো হচ্ছে সব কি না অ্যাক্সিয়াল ভেক্টর। ভেক্টর দুই প্রকার হয়, একটা হচ্ছে কি পোলার ভেক্টর আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। চলে, একটা হচ্ছে পোলার ভেক্টর আর একটা হচ্ছে কি অ্যাক্সিয়াল ভেক্টর। ঠিক আছে, তো দেখ পোলার ভেক্টর মানে কি, যাদের ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট থাকে। ঠিক আছে, ধরো এখান থেকে যেমন এটা হচ্ছে কি ছিল পোলার ভেক্টর, এই যে সরণ ভেক্টর, ইনিশিয়াল থেকে ফাইনাল, ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত সোজা যে লাইন সেটা হচ্ছে কি না পোলার ভেক্টর। ঠিক না, পোলার ভেক্টর। কিন্তু যদি বলি আমি অ্যাক্সিয়াল ভেক্টর, সেটা হচ্ছে কি না কোনো বস্তু কোনো যখন ঘুরছে কোনো বৃত্তপথে, তার অক্ষ বরাবর হবে ভেক্টরগুলো, অক্ষ বরাবর হবে যে ভেক্টরগুলো সেগুলোই হচ্ছে কি না অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। তো যে 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 জায়গাগুলোতে কৌণিক কথা চলে আসবে সেগুলো কিন্তু হবে অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর, এবং তাদের দিক কোন দিকে হবে, ওই যে যে ঘুরছে যাকে অক্ষ করে সেই অক্ষ বরাবর। এবার দু রকম হতে পারে, হয় অক্ষ বরাবর বাইরের দিকে নাহলে ভেতরের দিকে। ঠিক না, অক্ষ বরাবর বাইরের দিকে বা ভেতরের দিকে। অক্ষ বরাবর যদি বাইরের দিকে হয় তাহলে আমরা কি বলবো না আউটওয়ার্ড। সেটা কখন হচ্ছে, দেখ এখানে যদি আমি বলি যে অ্যান্টি ক্লকওয়াইজ, ACW মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যদি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যদি হয় তাহলে কি বলবো না ক্ষুদ্র কৌণিক সরণ ডি থিটা ভেক্টর কোন দিকে হবে, ডি থিটা ভেক্টর হবে কি না আউটওয়ার্ড মানে বহির্মুখী, আউটওয়ার্ড মানে বাইরের দিকে। আর আউটওয়ার্ড হলে আমরা কীরকম দেখাই, ডট দিয়ে রাউন্ড। আউটওয়ার্ড হলে আমরা কীরকম দেখাই, ডট দিয়ে রাউন্ড। আর ঠিক যদি এটাই যদি
ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায়, যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায়, তো আমরা কি হচ্ছে যে ক্ষুদ্র যে কৌণিক সরণটা দেখাচ্ছি সেটা হবে কি না ইনওয়ার্ড, মানে পৃষ্ঠা থেকে ভেতরের দিকে। তাহলে এখানে কি হচ্ছে না ক্লকওয়াইজ রোটেশন হলে, ক্লকওয়াইজ যদি রোটেশন হয় তাহলে এর জন্য ক্ষুদ্র কৌণিক সরণ কোন দিকে হবে, ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে হচ্ছে কি ভেতরের দিকে, আর ভেতরের দিকে যে কোনো ভেক্টরকে আমরা দেখাই কি করে, ক্রস দিয়ে রাউন্ড। কি করে দেখাই, ক্রস দিয়ে রাউন্ড। বাইরের দিকে হলে, কোনো তলের বাইরের দিকে হলে কি হবে, বাইরের দিকে হলে ডট দিয়ে রাউন্ড, আর কোনো তলের সহিত লম্বভাবে ভেতরের দিকে হলে কি হবে, ক্রস দিয়ে রাউন্ড। ঠিক আছে, বাংলা যদি লিখিস এটা হচ্ছে কি বহির্মুখী, এটা হচ্ছে কি বহির্মুখী, আর এটা হচ্ছে কিনা অন্তর্মুখী, অন্তর্মুখী। ঠিক আছে, অন্তর্মুখী। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি বলছি যে কৌণিক সরণ যদি ক্ষুদ্র কৌণিক সরণ হয় তাহলে সেটা হচ্ছে ভেক্টরের মতো কাজ করছে, ভেক্টর রাশি। আর যদি বৃহৎ কৌণিক সরণ হয় তাহলে স্কেলার রাশি হচ্ছে। এবারে ক্ষুদ্র কৌণিক সরণের অভিমুখ আমরা কোন দিকে নিচ্ছি, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। অ্যাকচুয়ালি এটাকে এরকম করে দেখায়, ডান হাতকে যদি আমি 4টে আঙুল দিয়ে রোটেশনকে দেখাই তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি হবে, ওইটার অভিমুখ দেখাবে। ঠিক আছে, এই দেখ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে বাইরের দিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে মানে বহির্মুখী, ক্লকওয়াইজ হলে দেখ ভেতরের দিকে হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ। ঠিক আছে, ক্লকওয়াইজ হলে দেখ এই যে 4টে আঙ্গুল ক্লকওয়াইজ ঘোরালে বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে কি ভেতরের দিকে হচ্ছে, মানে ক্লকওয়াইজ রোটেশন হলে অন্তর্মুখী হচ্ছে কি ওই অ্যাঙ্গুলার ভেক্টরটা হবে। এবার আসছে যে বৃহৎ কোণ স্কেলার রাশি হচ্ছে অথচ ক্ষুদ্র কোণ কেন ভেক্টর রাশি হচ্ছে। ঠিক আছে, ধরো আমি তোদেরকে এটাকে দেখাচ্ছি এরকম করে, একটা উদাহরণ হিসেবে আমি এটাকে নিয়ে নিচ্ছি। সাপোজ, হ্যাঁ, তো আমি এটাকেই দেখাচ্ছি, দেখ। ঠিক আছে, এটাকে দেখাচ্ছি কীরকম। ধর আমি বলছি যে প্রথমে আমি সামনের দিকে হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেব, তারপরে হচ্ছে আমি দেব কোন দিকে, এদিকে ডান দিকে। ধরো ঠিক আছে, একবার সামনের দিকে দেবো আর একবার ডান দিকে দেবো। আচ্ছা, সামনের দিকে আমি 90 ডিগ্রি দিচ্ছি, তারপরে ডান দিকে আমি 90 ডিগ্রি দেবো। ঠিক আছে, সামনের দিকে 90 ডিগ্রি মানে কী হবে, আমাকে এরকম করে 90 ঘোরাতে হবে। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ কি বোঝাবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ আমি দেখ সামনের দিকে হবে কখন, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠকে দেখ আর 4টে আঙ্গুলকে দেখ এরকম করে ঘোরাতে হবে। তাহলে এরকম ঘোরালাম। ঠিক আছে, হলো। তারপরে কি বলছি, এদিকে দিতে হবে, এদিকে দেওয়া মানে কি করতে হবে, আমি এরকম করে ঘোরাতে হবে, এরকম ঘোরালাম। ঠিক আছে, এই ফেসটাকে মনে রাখ। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, প্রথমে এরকম ছিল, তো এরকম ছিল। এবার কি করছি আমি, প্রথমে ডান দিকে ঘোরাচ্ছি, প্রথমে ডান দিকে তারপরে সামনের দিকে। আগে কি করেছিলাম, সামনের দিকে প্রথমে তারপরে ডান দিকে করেছিলাম। অ্যাকচুয়ালি ভেক্টরের একটা সূত্র হয় বিনিময় নিয়ম, a প্লাস বি সমান বি প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে যদি আমি বলি যে একটা ভেক্টরের ক্ষেত্রে ধরো যদি আমি প্রথমে এ তারপরে বি যোগ করি, পরে তারপরে কি হচ্ছে বি প্রথমে পরে এ যোগ করছি, তাহলে তো দুটো রেজাল্ট সেম আসা উচিত, কিন্তু এখানে সেম আসছে না 90 ডিগ্রি করলে। প্রথমে তাহলে দেখ আমি কি করছি, এদিকে করাচ্ছি। ঠিক আছে, 90 ঘোরালাম এদিকে। ঠিক আছে, তারপরে কি হবে, সামনের দিকে দিচ্ছি, সামনের দিকে দেখ এটা কি আগের যে ওরিয়েন্টেশন এসেছিলো তার সঙ্গে সমান হচ্ছে না। তার মানে কি, আমি যখন বড় কোণে ঘোরাচ্ছি দুজনের বেলা ওরিয়েন্টেশন আলাদা হচ্ছে। এই কারণে বৃহৎ অ্যাঙ্গুলার মানে বড় কোণ, বড় যদি কৌণিক সরণ হয় তাহলে সেটাকে আমরা স্কেলার রাশি বলছি, ভেক্টর বলছি না। কেন না, ভেক্টরের বিনিময় নিয়ম মেনে চলছে না। এবার দেখ ক্ষুদ্রটার বেলা কি হচ্ছে, ক্ষুদ্রটার বেলা আমি প্রথমে অল্প কৌণিক সরণ দিলাম সামনে, এই অল্প। ঠিক আছে, পরে কি করলাম, এদিকে অল্প দিলাম, এই অল্প। ঠিক আছে, এবারে আগের অবস্থান নিয়ে এলাম, প্রথমে এই দিকে দিলাম অল্প কৌণিক সরণ, এই অল্প দিলাম, তারপরে এদিকে দিলাম অল্প। দেখে দেখুন কোনো চেঞ্জ মনে হচ্ছে না। তার মানে কি, ক্ষুদ্র কৌণিক সরণের বেলা বিনিময় নিয়ম মেনে চলছে, বৃহৎ কৌণিক সরণের বেলায় বিনিময় নিয়ম মেনে চলছে না, ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই কারণে এটা হচ্ছে। তাহলে আমি কি লিখব যে বৃহৎ কৌণিক সরণ ভেক্টর
ভেক্টর যোগের বিনিময় নিয়ম মেনে চলে না। ভেক্টর যোগের বিনিময় নিয়ম মেনে চলে না। ঠিক আছে, আচ্ছা রেড কালার কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। ভেক্টর যোগের বিনিময় নিয়ম মেনে চলছে না, এই কারণে আমরা বৃহৎ কৌণিক সরণকে স্কেলার রাশি বলছি, ভেক্টর রাশি বলছি না। ঠিক আছে, স্কেলার রাশি বলছি, ভেক্টর রাশি বলছি না। আচ্ছা হলো এখান থেকে, বেশ। এবারে এই যে কৌণিক সরণ হয়েছে এর আমরা কি করব, যে একক নিচ্ছি। ঠিক আছে, একক নিচ্ছি, একটা একটা করে একক বলছি। দেখ, প্রথমে এই কৌণিক সরণের এসআই একক কি হবে? এসআই একক কোণের এসআই একক হবে না? কোণের এসআই একক কি? রেডিয়ান। কোণের এসআই একক কি? রেডিয়ান। ঠিক আছে, তাহলে কৌণিক সরণের এসআই একক কি হবে? কৌণিক সরণ এর এসআই একক হবে কি? রেডিয়ান। হ্যাঁ, এসআই একক কি হবে না? রেডিয়ান। ঠিক, রেডিয়ান। আচ্ছা, আমরা রেডিয়ান কি করে করেছিলাম? রেডিয়ান প্রথমে আমরা বলতাম, প্রথমেই যখন পড়ানো হয়েছিল ওই একক মাত্রা চ্যাপ্টারে কোণ বলেছিলাম আমি কিছুটা। তো দেখ, এখানে প্রথমে আমি ধরে নিচ্ছি এখানে যে এই যে বৃত্তপথে ঘুরছে, আমি ধরে নিলাম এটা থিটা কোণে ঘুরে গেছে, থিটা কোণ। তাহলে এই যে এ থেকে বিতে গেল, এখানে একটা বৃত্তচাপ হয়েছে এ থেকে বি। আমরা কি জানি? কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটা তো পড়েছিস। কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তবে এই যে কোণটা এলো, এই কোণটা কি এককে আসে? রেডিয়ান এককে আসে, ডিগ্রি নয়, রেডিয়ান এককে আসে। এটা কি এককে আসবে? রেডিয়ান এককে, রেডিয়ান। ঠিক না? আচ্ছা বল, কোণের তাহলে মাত্রা কি হচ্ছে? কোনো মাত্রা থাকছে? মাত্রা হচ্ছে না, মাত্রাহীন। কেন? বৃত্তচাপও একটা দৈর্ঘ্য আর ব্যাসার্ধও একটা দৈর্ঘ্য। তাহলে কোণ হচ্ছে, কৌণিক সরণ কি হচ্ছে? একক, এসআই একক তো রেডিয়ান, আর এটা কি হবে না? মাত্রাহীন। তাহলে এমন একটা ভৌত রাশি হলো যার একক আছে কিন্তু মাত্রা নেই। ঠিক আছে, কেন কি? দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য হচ্ছে। ঠিক আছে, হলো। এরপরে আমরা তাহলে কি বলতে পারি? যদি চাপটাকে আমি এল লিখে দিই, আচ্ছা এরকমই থাক। ঠিক আছে, তাহলে এ বি বৃত্তচাপ সমান কি হবে? আর ইন্টু থিটা। এ বি বৃত্তচাপ সমান কি হচ্ছে? আর ইন্টু থিটা। ব্যাসার্ধ গুণ কোণ হচ্ছে রেডিয়ান এককে। ঠিক। আচ্ছা বল, পুরো বৃত্ত যদি ঘুরে যায়, পুরো বৃত্ত যদি ঘুরে যায়, তাহলে পুরো বৃত্ত ঘুরে গেলে ডিগ্রিতে কত কোণ ঘুরে যাবে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি, আমি ডিগ্রিতে লিখছি 360 ডিগ্রি। আচ্ছা, এটা ডিগ্রির হিসাবে। আর যদি রেডিয়ানের হিসাবে বলি, তাহলে থিটা সমান কি হবে? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। একবার পুরো ঘুরে গেলে কত বৃত্তচাপ ঘুরে যাওয়া? বৃত্তের পরিধি। একবার যদি পুরো ঘুরে যায়, কত বৃত্তচাপ ঘুরে যাওয়া হচ্ছে? 2πr। 2πr, তাহলে 2πr বাই ব্যাসার্ধ তো আর আছে, তাহলে আর আর কেটে গেলে কি হবে? 2π রেডিয়ান। তাহলে আমরা ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক অবশ্যই করতে পারি। 2π রেডিয়ান সমান 360 ডিগ্রি। সমান এটা কি হচ্ছে? 1 রোটেশন বলতে পারি। 1 রোটেশন, একবার রোটেশন করলেই, একবার ঘুরলে ডিগ্রিতে কত কোণ ঘুরে যাচ্ছে? 360 ডিগ্রি। আর রেডিয়ানে কত কোণ ঘুরে যাচ্ছে? 2π। ঠিক আছে, রেডিয়ানে কত কোণ ঘুরে যাচ্ছে? 2π। ক্লিয়ার হলো এতটা? বেশ। তাহলে কৌণিক সরণ মানে কোণ, কোণের একক আছে, মাত্রা নেই। এবং কোণের হচ্ছে আমরা কি বলছি, যে একবার ঘুরে যাওয়া মানে 360 ডিগ্রি বা 2π রেডিয়ান ঘুরে যাওয়া। 2π রেডিয়ান ঘুরে যাওয়া হচ্ছে। ক্লিয়ার? এবারে হেডিং দিবি কৌণিক বেগ। কৌণিক বেগ, কৌণিক সরণ হয়ে গেছে, এবার আসবো কি? কৌণিক বেগ। কৌণিক বেগ, কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি, যাকে আমরা ডিনোট করি ওমেগা দিয়ে। কি দিয়ে? ওমেগা। ওমেগা দেখতে কীরকম? ডাব্লুর মতোই হচ্ছে, বাট ডাব্লুটা এরকম করে দেখতে। ঠিক আছে, ওমেগা। ঠিক আছে, কৌণিক বেগ ওমেগা।
বল এমনি আমরা বেগের সংজ্ঞা কি লিখতাম, এমনি বেগের সংজ্ঞা আমরা কি লিখতাম, একক সময়ে যে সরণ হয়। তাহলে এখানে কি লিখবো, একক সময়ে যে কৌণিক সরণ হয়। তাহলে লিখে ফেল, একক সময়ে যে কৌণিক সরণ হয় তাকে কৌণিক বেগ বলে। একক সময়ে যে কৌণিক সরণ হয়, একক সময়ে যে কৌণিক সরণ হয় তাকে কৌণিক বেগ বলে। একক সময়ে যে কৌণিক সরণ হয় তাকে কৌণিক বেগ বলে। ঠিক আছে, একক সময়ে যে কৌণিক সরণ হয় তাকে কৌণিক বেগ বলে। আচ্ছা হলো, এবারে লেখ ডিটি সময়ে, ডিটি সময়ে কৌণিক সরণ ডি থিটা ভেক্টর হলে ওমেগা ভেক্টর কি হবে, ডি থিটা ভেক্টর বাই ডিটি। ওমেগা ভেক্টর কি হবে, ডি থিটা ভেক্টর বাই ডিটি, ডি থিটা ভেক্টর বাই ডিটি। ঠিকঠাক আছে, যেমন আমরা ওখানে কি লিখতাম, ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি লিখতাম, বা ডিএক্স বাই ডিটি লিখতাম, এখানে কি হবে ডি থিটা বাই ডিটি। আচ্ছা আরেকটা জিনিস আমরা ওখানে করতাম, মনে করে দেখ, আমরা লিখতাম ভি সমান ডিএক্স বাই ডিটি তো লিখতাম, তারপরে সরি না না ঠিক আছে, ও ত্বরণে আসবে। আচ্ছা এত পর্যন্ত ঠিক হলো, ওমেগা সমান ডি থিটা বাই ডিটি, ক্লিয়ার হয়েছে? বেশ, এবারে বল বেগের অভিমুখ কোন দিকে হয়, যদি আমি এমনি সরণের দিকে হয়, ধরো কোনো বস্তু কোনো এখান থেকে যদি এখানে যায় এ রৈখিক গতির ক্ষেত্রে, তাহলে তার সরণ হচ্ছে এদিকে, তো বেগের অভিমুখ কোন দিকে হবে, সরণ যেদিকে। তাহলে আমরা লিখব কি, কৌণিক বেগের অভিমুখ, ওমেগা এর অভিমুখ কি হবে না ডি থিটা বরাবর, মানে কৌণিক সরণ বরাবর। এবারে বল আমরা ডি থিটার অভিমুখ কিভাবে লিখেছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরের দিকে, ক্লকওয়াইজ হলে ভেতরের দিকে। তাহলে কি হবে, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যদি হয়, কোনো বস্তুকণা যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে, তাহলে তার জন্য ওমেগা কোন দিকে হবে, পৃষ্ঠা থেকে বাইরের দিকে। তাহলে ওমেগা এখানে কি হচ্ছে, পৃষ্ঠা থেকে বাইরের দিকে, মানে ডট দিয়ে রাউন্ড। আর ক্লকওয়াইজ যদি হয় ঘোরে, যদি কেউ ক্লকওয়াইজ ঘোরে তাহলে কি হবে, সেক্ষেত্রে এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এখানে ওমেগা কি হবে, পৃষ্ঠা থেকে ভেতরের দিকে, এইখানে অক্ষ বরাবর হবে। এখানে লিখব, মাঝে লিখছি, এইখানে ডট দিয়ে রাউন্ড ওমেগা ভেক্টর, আর এখানে কি লিখব, ক্রস দিয়ে রাউন্ড ওমেগা ভেক্টর। তাহলে ক্লকওয়াইজ ঘুরলে পৃষ্ঠা থেকে বাইরের দিকে হবে ওমেগা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পৃষ্ঠা থেকে ভেতরের দিকে হবে ওমেগা। থিটাও কি হচ্ছে, ভেতরের দিকেই হচ্ছে। হলো এখান থেকে, তাহলে কৌণিক বেগ হলো, ঠিক না, কৌণিক বেগ হলো। ওকে, কৌণিক বেগ, কৌণিক বেগের একক কি হয়ে যাবে, কৌণিক বেগের একক দেখ, কৌণিক বেগ মানে কি, কোণ বাই সময়। তাহলে অভিমুখ বললাম তো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরের দিকে, ক্লকওয়াইজ হলে ভেতরের দিকে হচ্ছে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরের দিকে, ক্লকওয়াইজ হলে ভেতরের দিকে হচ্ছে। আচ্ছা নেক্সট, এসআই পদ্ধতিতে ওমেগা এর একক কি হবে, ওমেগা এর একক হবে কি না রেডিয়ান পার সেকেন্ড, কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে ওমেগার একক কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে কি এসআই একক। হ্যাঁ ক্লিয়ার হয়েছে। এবার বল এর মাত্রা কি হবে, এর মাত্রা, কোণের মাত্রা কি, কোণের মাত্রা কিছু নেই, সময়ের মাত্রা কি হচ্ছে টি, তার মানে কি হবে টি টু দি পাওয়ার -1, সময়ের মাত্রা কি হবে টি টু দি পাওয়ার -1 এখান থেকে হচ্ছে। ঠিক আছে, ওমেগা এর মাত্রা হচ্ছে 1/t মানে টি টু দি পাওয়ার -1। ওকে, এবার দেখ কিছু একক চলে আসবে, সাম লিখছি ইম্পর্টেন্ট ইউনিট। কিছু ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে কি, 1 নম্বর যদি বলি আরপিএস আরপিএম। ঠিক আছে, আরপিএস আরপিএম কি হচ্ছে দেখ, প্রথমে আমি যদি লিখি
আরপিএস, আরপিএস মানে কি রোটেশন বা রিভলিউশন, রোটেশন অ্যাকচুয়ালি রিভলিউশন বলা উচিত, ঠিক আছে, রোটেশন চলবে। রোটেশন পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কয়টা রোটেশন হবে? একবার। 1 সেকেন্ডে কবার রোটেশন হবে? একবার, ঠিক আছে। আরপিএস মানে, আরপিএস মানে যদি 1 আরপিএস বলে তার মানে কি হচ্ছে 1 সেকেন্ডে একবার রোটেশন হচ্ছে। আচ্ছা 1 সেকেন্ডে যদি একবার রোটেশন হয়, 1 সেকেন্ডে যদি একবার রোটেশন হয়, আচ্ছা একবার রোটেশন হলে কত রেডিয়ান কোণ করবে? 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। 1 সেকেন্ড মানে কি হবে না 1 আরপিএস সমান 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। 1 আরপিএস মানে কি হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে। ক্লিয়ার? বল ঠিকঠাক আছে কিনা? 1 আরপিএস মানে কি হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে। নেক্সট আরেকটা ইউনিট আসছে কি 2 নম্বর, যেটা হলো না আরপিএম। আরপিএম, ঠিক না? আরপিএম মানে কি রোটেশন পার মিনিট, রোটেশন পার মিনিট মানে 1 মিনিটে কটা রোটেশন হবে? একবার। 1 আরপিএম মানে কি 1 মিনিটে একবার রোটেশন হচ্ছে। আচ্ছা 1 আরপিএমকে আমি রেডিয়ান পার সেকেন্ডে লিখতে চাইছি, 1 আরপিএমকে রেডিয়ান পার সেকেন্ডে লিখতে চাইছি। কিভাবে লিখব? 1 আরপিএম, 1 আরপিএম সমান একবার রোটেশন মানে কত, কত রেডিয়ান কোণ হবে? 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। কত সময়ে? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এটা কত হবে না π/30 রেডিয়ান পার সেকেন্ড, π/30 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে। ঠিকঠাক আছে? π/30 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে। π/30 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে। আরপিএইচ করতে পারিস, অসুবিধা নেই। আরপিএইচ মানে 1 ঘন্টায় একবার রোটেশন, আরপিএইচ 1 আরপিএইচ সেম জিনিস হচ্ছে। একবার রোটেশন মানে 2 পাই রেডিয়ান, আর একে আমি সেকেন্ডে করতে চাই 1 ঘন্টা মানে 60 মিনিট গুণ 60 সেকেন্ড, এরকম হবে। এখান থেকে একটা 2 কেটে যাবে, তাহলে হবে কত না π/, এটা হয়ে যাবে কত 6 3 18 দুটো 0 রেডিয়ান পার সেকেন্ড। π/1800 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আরপিএইচ। ক্লিয়ার? যদি তোকে বলে দেয় 1 আরপিএইচ সমান ড্যাশ আরপিএম, করতে পারবি? 1 আরপিএইচ সমান কত আরপিএম হবে? কি করে আসবে? হ্যাঁ দেখ 1 আরপিএইচ মানে কি, 1 আরপিএইচ মানে 1 রোটেশন পার 1 আওয়ার, 1 রোটেশন পার 60 মিনিট। তো এখানে হয়ে যাবে কি 1 আরপিএইচ মানে 1/60 আরপিএম, 1/60 আরপিএম, ঠিক আছে। এখান থেকে এবার কোশ্চেন লিখবি, একটি ঘড়ির মিনিটের সেকেন্ডের, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা কমা মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগ নির্ণয় করো। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগ নির্ণয় করো রেডিয়ান পার সেকেন্ড এককে, রেডিয়ান পার সেকেন্ড এককে। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার
কৌণিক বেগ নির্ণয় করো রেডিয়ান পার সেকেন্ড এককে। হ্যাঁ, তিনটে কোশ্চেন একসঙ্গে আছে। প্রথমে বল যে সেকেন্ডের কাটার কৌণিক বেগ। ঠিক আছে, সেকেন্ডের কাটার কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কি হচ্ছে, দেখ কৌণিক বেগ মানে কোণ বাই সময়। ঠিক আছে, কৌণিক বেগ আমি কি করছি, কোণ বাই সময়। দেখ একবার সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরে গেলে কত সময় নেবে, সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরতে সময় কত নেবে, 60 সেকেন্ড। 60 সেকেন্ড। আচ্ছা, একবার পুরো ঘুরলে কত কোণ যাবে, 2 পাই রেডিয়ান। বেশ, তাহলে এখান থেকে কি হচ্ছে, π/30 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেকেন্ডের কাটার কৌণিক বেগ হলো। মিনিটের কাটার কৌণিক বেগ, মিনিটের কাটা, মিনিটের কাটার কৌণিক বেগ, মিনিটের কাটার কৌণিক বেগ বল। মিনিটের কাটা একবার ঘুরে গেলে কত কোণ ঘুরে যাচ্ছে, 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান। আচ্ছা, 2 পাই রেডিয়ান, মিনিটের কাটা একবার ঘুরতে কত সময় নেবে, 60 মিনিট। 60 মিনিট মানে 3600 সেকেন্ড। 60 মিনিট মানে 3600 সেকেন্ড। 2 পাই রেডিয়ান, তো এখানে হয়ে যাবে কত, 60 গুণ 60 সেকেন্ড, মানে এটা হয়ে যাবে কত, ওই π/1800 রেডিয়ান পার সেকেন্ড। π/1800 রেডিয়ান পার সেকেন্ড। π/1800 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে কি মিনিটের কাটার কৌণিক বেগ। মিনিটের কাটার কৌণিক বেগ হচ্ছে। নেক্সট 3 নম্বর, ঘন্টার কাটার কৌণিক বেগ। ঘন্টার কাটার কৌণিক বেগ একবার পুরো ঘুরে গেলে তো কোণ হবে 2 পাই রেডিয়ান। সময় কত লাগবে একবার পুরো ঘুরতে, জানি এটাই বলবে। ভেবে দেখ ভালো করে, ঘড়ি মনে করে দেখ, ঘন্টার কাটা একবার পুরো ঘুরতে কত সময় নেবে, 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমি লিখবো কি এখানে 2 পাই রেডিয়ান বাই কি লিখবো, 12 ঘন্টা মানে 12 আওয়ার। ঠিক আছে, 12 আওয়ারকে এবার সেকেন্ডে করতে হবে। 2 পাই রেডিয়ান বাই 12 ঘন্টা গুণ 60 মিনিট গুণ 60 সেকেন্ড। ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার এতটা ঠিক হলো। এবার এখান থেকে কাটাকুটি করে ফেল, আর কি হবে, 6 কেটে দিচ্ছি এখানে, π/, কত হবে, 6 6 36, 36 6 6 6 36, 3 আর 6 3 18, 19 20 21, 216। 216 হবে দুটো শূন্য রেডিয়ান পার সেকেন্ড। বল ঠিকঠাক আছে। ঘন্টার কাঁটা একবার পুরো ঘুরে যেতে সময় নেবে 12 ঘন্টা। ঠিক আছে, 12 ঘন্টা সময় নেবে, এটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমাদের কৌণিক বেগ হলো। ঠিক আছে, এবার আসছি, তাহলে কৌণিক বেগ একটা কী রাশি, ভেক্টর রাশি। এর অভিমুখ কোন দিকে হবে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে অক্ষ বরাবর ভেতরের দিকে, আর যদি ঘড়ির কাঁটার অপোজিটে ঘোরে তাহলে অক্ষ বরাবর বাইরের দিকে। এবার হেডিং দিবি কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। কৌণিক বেগকে আমরা কি বলে ডিনোট করেছি, ওমেগা দিয়ে। কৌণিক ত্বরণ মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আমরা কি বলে ডিনোট করব, আলফা দিয়ে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আমরা আলফা দিয়ে ডিনোট করব, আলফা। ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আমরা আলফা দিয়ে ডিনোট করব। বল এমনি ত্বরণের সঙ্গে আমরা কি পড়েছিলাম, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখানে কি লিখব, কৌণিক বেগ পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। লেখ
সময়ের সাপেক্ষে কৌণিক বেগ পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে কৌণিক বেগ পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। তো এখানে আমরা দুটো ফর্মুলা বানাতে পারি, যেমন ওখানে করতাম না গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, এখানেও সেম। যদি বলি আলফা অ্যাভারেজ, তো আমাদের কি লেখা উচিত? ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টাইম, কে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টাইম। আর যদি আমি বলি আলফা ইনস্ট্যান্টেনিয়াস, তখন কি হবে? ডি ওমেগা বাই ডিটি, হ্যাঁ কি না বল? এটা হচ্ছে কি তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, আর সেটা হচ্ছে কি গড় কৌণিক ত্বরণ। বেগের পরিবর্তন বাই সময়, এখানে কি হচ্ছে ক্ষুদ্র কৌণিক বেগের পরিবর্তন বাই ক্ষুদ্র সময়। তোদের এটা মনে পড়ছে কিনা দেখ, এ সমান লিখতাম ডিভি বাই ডিটি, কখন হতো এটা? যদি ধরো বেগ দেওয়া আছে 2t² + 3t, মানে বেগ হচ্ছে সময়ের অপেক্ষক দেওয়া আছে, তখনই তো আমরা বেগকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি। কিন্তু যদি কোথাও বেগ সমান 2x² + 3x থাকে, তখন তো আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো না। তখন আমরা কি করতাম? তখন আমরা এটা করতাম যে এ সমান ডিভি, নিচে করে দিতাম dx, আর এখানে লিখতাম কি dx বাই ডিটি। তো এই dx বাই ডিটি মানে কি ভি, এটাও বেগ, তাহলে ডিভি dx, আর এখানে আসতো কি ভি। তাহলে ত্বরণের একটা ফর্মুলা যেমন ডিভি বাই ডিটি হয়, সেরকম ত্বরণের আরেকটা ফর্মুলা কি হয়? ভি ডিভি বাই ডিএক্স হয়। তাহলে এখানেও এটা লিখতে পারি আলফা সমান কি লিখতে পারি? দেখ ওমেগা ডি ওমেগা বাই ডি থিটা, কোনো অসুবিধা আছে? ওমেগা ডি ওমেগা বাই ডি থিটা, এটা হচ্ছে ওমেগা ডি ওমেগা বাই ডি থিটা। সেখানে বেগ ভি এর জায়গায় এখানে ওমেগা হয়ে যাবে। আচ্ছা, কৌণিক ত্বরণও একটা কিন্তু ভেক্টর আসে। এর দিক কোন দিকে হবে? প্রথমে একক করে নিই, একক মাত্রা। এসআই একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কেন কি ওমেগার একক কি ছিল? রেডিয়ান পার সেকেন্ড। যেমন ত্বরণের একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার হচ্ছে কি ওখানে এমনি রৈখিক সরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসআই একক, আলফা এর এসআই একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা কি হবে? রেডিয়ানের তো কোনো মাত্রা নেই, ওটা তো কোণ। তাহলে কি হবে? t-2। তাহলে আলফা এর মাত্রা হয়ে যাবে t-2, ঠিক আছে? আচ্ছা, আলফা এর দিক কোন দিকে হচ্ছে দেখি। ধরো তোকে আমি বললাম কোনো বস্তু সরল রেখার গতির ক্ষেত্রে আমি দেখাচ্ছি, কোনো বস্তুর ধরো এদিকে বেগ, কোনো বস্তুর বেগ এদিকে, যদি বলি ত্বরণ হচ্ছে মানে কি বেগ বাড়ছে। যদি বেগ বাড়ে তাহলে ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? বেগের দিকে। যদি বেগ কমে, ত্বরণ মানে সেখানে কি হবে? মন্দন, অভিমুখ কোন দিকে হবে? বেগের উল্টো দিকে। তার মানে বেগ যদি বাড়ে তাহলে ত্বরণের অভিমুখ কি হবে? বেগের দিকে। আর বেগ যদি আস্তে আস্তে কমে তাহলে ত্বরণের অভিমুখ কি হবে? বেগের উল্টো দিকে, মানে মন্দন হচ্ছে। তো সেম জিনিস এখানে কি হচ্ছে? ধরো কোনো বস্তু কণা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে কি হবে? ওমেগা কোন দিকে হবে? আউটওয়ার্ড। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে ওমেগা আউটওয়ার্ড। এবার এখানে দুটো কন্ডিশন আসতে পারে। এক নম্বর, ওমেগা বাড়ছে, তাহলে আলফা কি হবে? ওমেগার দিকে হবে, তার মানে আলফা হবে ওমেগার দিকে। 2 নম্বর, ওমেগা কমছে,
তাহলে কি হবে, আলফা হবে ওমেগার অপোজিট দিকে, মানে ইনওয়ার্ড হবে। বোঝা গেল? ও ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু ঘুরতে ঘুরতে বাড়ছে, তাহলে আলফা হবে বাইরের দিকে, মানে ওমেগা যেদিকে। ও ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু প্রথমে জোরে ঘুরছিল, আস্তে আস্তে ঘুরছে, মানে ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ও যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, ওমেগা তো বাইরের দিকেই আছে, কিন্তু আলফা হবে ভেতরের দিকে। ঠিক আছে? সেম ক্লকওয়াইজের বেলাও হচ্ছে, ক্লকওয়াইজের বেলা হচ্ছে। এগুলো মুছে দিই এই সাইড। হ্যাঁ, ক্লকওয়াইজের বেলা কি হচ্ছে, যদি এটা ক্লকওয়াইজ দেখাই আমি, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ হলে কি হবে না, ওমেগা হবে কি ভেতরের দিকে, ওমেগা হবে কি ভেতরের দিকে। এখানে 1 নম্বর কি আসবে, যদি ওমেগা বাড়ে তাহলে আলফা হবে ভেতরের দিকে, যদি ওমেগা কমে তাহলে কি হবে, আলফা হবে বাইরের দিকে, উল্টো দিকে। আলফা হবে বাইরের দিকে, মানে উল্টো দিকে হচ্ছে। ঠিক আছে? এতটা পর্যন্ত ক্লিয়ার? হুম, এবার আমরা কি করব, রৈখিক গতির সঙ্গে কৌণিক গতির তুলনা করব। রৈখিক গতির সঙ্গে কৌণিক গতির তুলনা করব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি একদিকে লিখব রৈখিক গতির সমীকরণ, আর একদিকে লিখব কৌণিক গতির সমীকরণ। ঠিক আছে? তো এইদিকে আমি লিখলাম কি, রৈখিক গতি, আর এটা হলো কি কৌণিক গতি। কৌণিক গতি, ঠিক আছে, দুটো লিখেছি। ঠিক আছে? রৈখিক গতি, কৌণিক গতি, দুটোর মধ্যে আমি কি করব না, যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে কম্পেয়ার করছি, দেখ কীরকম করে। প্রথমে দেখ, রৈখিক গতির ক্ষেত্রে আমরা অবস্থানকে কি বলতাম, ধরো আমি বলছি কি না, আর আর হতে পারে আর পজিশন ভেক্টর, অবস্থান, অবস্থান। ঠিক আছে? আর এখানে কোনটাকে আমরা অবস্থান বলি, থিটা, থিটা হচ্ছে কি অবস্থান, কৌণিক অবস্থান। ঠিক? এরপরে চলে আসবে কি, ডিআর ভেক্টর, মানে কি হচ্ছে রৈখিক সরণ, রৈখিক সরণ, ক্ষুদ্র সরণ অবশ্যই। ডি থিটা ভেক্টর কোন দিকে হবে, এটা কোন দিকে নয়, এটা কৌণিক সরণ, কৌণিক সরণ। ঠিক হলো? তারপরে ভি কি হয়, ভি সমান ডিআর ডিটি, ডিআর ডিটি বা ডিএস ডিটি করলেও চলে, ডিএস ডিটি। ঠিক আছে? সরণকে আমরা আর ভেক্টর বলতে পারি, এস ভেক্টরও বলতে পারি, ডিএস ডিটি। এখানে কৌণিক বেগ কি হবে, কৌণিক বেগ হবে ডি থিটা বাই ডিটি, ডি থিটা বাই ডিটি, কৌণিক বেগ। তারপরে এখানে ত্বরণ কি ছিল, ত্বরণ ছিল কি না, ডিভি ডিটি, কি ডিভি ডিটি ছিল। এখানে ত্বরণ কি হবে, ডি ওমেগা ডিটি। ঠিকঠাক আছে? ডি ওমেগা ডিটি। এখানে আরেকটা কি হতো না, এ সমান কি হবে না, ভি ডিভি ডিএস বা এক্স। ঠিক আছে? সরল। এখানে আলফাকে আমরা কি লিখতে পারি, ওমেগা ডি, ওমেগা ডি থিটা লেখা যেতে পারে, চলবে এগুলো। হ্যাঁ, এবারে প্রথমে এখানে ছিল কি না, ভি সমান ইউ প্লাস এটি, মনে পড়ে, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। ভি হচ্ছে কি অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ। এখানে কি হবে, অন্তিম কৌণিক বেগ সমান প্রাথমিক কৌণিক বেগ প্লাস আলফা টি। ঠিকঠাক আছে? হ্যাঁ, তারপরে কি ছিল দেখ, এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে কি হবে, ওমেগা ফাইনাল স্কোয়ার সমান ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2 আলফা, এসের জায়গায় কি লিখবো, থিটা, 2 আলফা থিটা, 2 আলফা থিটা। ঠিক আছে? চকচক করছে? তাহলে এদিকে এসে বস, এদিকে এসে বস। দেখাচ্ছে না, মাঝে এসে বস, মাঝে এসে বস।
এবার হ্যাঁ, তোদের তোদের দেখা যাচ্ছে, অসুবিধা নেই, চকচক করছে, ঠিক আছে, একটু এদিকে এসে বস। আচ্ছা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক আছে। আরেকটা ফর্মুলা কি ছিল, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে কি হবে, এস মানে এখানে কি থিটা, থিটা সমান ইউটি মানে এখানে কি হবে ওমেগা ইনিশিয়াল ইন্টু টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, হাফ আলফা টি স্কোয়ার, ঠিক আছে, হাফ আলফা টি স্কোয়ার। এগুলো কখন ইউজ করা হচ্ছিল, এগুলো হচ্ছে কি না সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে। এগুলো কোথায় ইউজ করা হচ্ছিল, সমতরণ। আরেকটা হয় এনতম সেকেন্ডে অতিক্রান্ত সরণ, এস এন কত হবে, এনতম সেকেন্ডে অতিক্রান্ত সরণ ইউ প্লাস কত হবে এ বাই টু, তারপরে কি হবে 2n মাইনাস ওয়ান, 2n মাইনাস ওয়ান। এটা হলো কি এনতম সেকেন্ডে অতিক্রান্ত সরণ কত হবে না প্রাথমিক বেগ প্লাস ত্বরণ বাই 2 2n মাইনাস ওয়ান। এখানে কি হবে এনতম সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক সরণ মানে থিটা এন সমান কি হবে না প্রাথমিক কৌণিক বেগ মানে ওমেগা ইনিশিয়াল প্লাস কৌণিক ত্বরণ বাই 2 মানে কি হবে আলফা বাই 2 2n মাইনাস ওয়ান। সেম সেম জিনিস চলছে। নেক্সট, হ্যাঁ কোথায় এটা, এটা এমনিতে এ কি লিখি ভি ডিভি ডিএক্স, তাহলে ভি এর এখানে কি হবে ওমেগা, ভি এর এখানে ওমেগা, ডিএক্স মানে কি সরণ, এখানে কৌণিক সরণ ডি থিটা, কি হবে এখানে, ঠিক আছে তো। হ্যাঁ এখানে এখানে যদি ডিএক্স হয় সরণ, এখানে ডি থিটা কৌণিক সরণ, ঠিক আছে, কৌণিক সরণ হবে। এখানে হবে ডিটি, ডি ওমেগা বাই ডিটি মানে বেগ পরিবর্তন বাই সময়। এটাকে এইরকম দেখ, এই যে আলফা সমান ডি ওমেগা ডিটি, একে আমি লিখছি ডি ওমেগা বাই ডি থিটা বাই ডিটি হয়েছে। আচ্ছা ডি থিটা বাই ডিটিকে আমি কি লিখবো ওমেগা, আর ডি ওমেগা বাই ডি থিটা, এটাই তো লিখেছি ওমেগা ডি ওমেগা বাই ডি থিটা। দেখ ভি ডিভি বাই ডিএক্স এর মতো, ঠিক আছে, ভি ডিভি বাই ডিএক্স এর মতো। আচ্ছা এবারে হচ্ছে কি যদি কোনো বস্তু সমতরণে চলে, যদি কোনো বস্তু সমতরণে চলে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে তার যে গড় বেগ, দেখা গেল কেউ সমতরণে চলছে, ধরো তার প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, তো আমি বলতে পারি সে পুরো রাস্তাটা একটা গড় বেগে চলছে, সেই গড় বেগ কত হবে না ভি অ্যাভারেজ কত হবে না প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2, বোঝা গেল, যদি সমতরণে চলে। আচ্ছা ওমেগা অ্যাভারেজ কত হবে প্রাথমিক কৌণিক বেগ অন্তিম কৌণিক বেগ বাই 2, যদি সমতরণে চলে তাহলে তার গড় বেগ হয়ে যাবে প্রাথমিক প্লাস অন্তিম বাই 2, ঠিক আছে, ইউ প্লাস ভি বাই 2। আর যদি সমকৌণিক ত্বরণে চলে তাহলে কি হবে, সমকৌণিক ত্বরণে চলে তাহলে কি হবে না কৌণিক বেগের অ্যাভারেজ হয়ে যাবে কি ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল বাই 2, ঠিক আছে, সিমিলারলি, ঠিক আছে। আমরা যেমন ওখানে গ্যালিলিওর উপপাদ্য করেছিলাম, গ্যালিলিওর সূত্র করেছিলাম, সেটা কি ছিল গ্যালিলিওর সূত্রতে, যে প্রাথমিক বেগ যদি শূন্য হয় মানে স্থির অবস্থা থেকে সমতরণে চললে
চললে কি বলবো যে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত সরণ প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সেকেন্ডে অতিক্রান্ত সরণ অনুপাত কি ছিল? সরণের অনুপাত কি ছিল? 1:3:5:7 অড নাম্বারের রেশিও ছিল। গ্যালিলিওর যে ফর্মুলা ছিল, যদি কোনো বস্তু প্রথমে যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তাহলে সেটা কিন্তু কি হবে না, তার প্রথম সেকেন্ডে যে দূরত্ব যাবে দ্বিতীয় সেকেন্ডে কি হবে 3 গুণ, তৃতীয় সেকেন্ডে কি হবে 5 গুণ, তারপর চতুর্থ সেকেন্ডে কি হবে 7 গুণ। অ্যাকচুয়ালি এটা আসছে কোথা থেকে দেখ, Sn সমান u প্লাস a/2 2n-1 কি স্থির অবস্থা থেকে চলতে শুরু করছে মানে কি ইউ কত? 0, u0। সমতরণে চলছে মানে কি এ কনস্ট্যান্ট, প্রথম সেকেন্ডে কি হবে n এর মান 1, প্রথম সেকেন্ডে কি হবে n এর মান 1, তাহলে ফার্স্ট সেকেন্ডে কত আসবে? ইউ তো 0, a/2 2 × 1 - 1 মানে 1। তারপরে দ্বিতীয় সেকেন্ডে কত যাবে? ইউ তো 0, a/2, তাহলে এনের জায়গায় 2 বসালে কত হবে? 2 × 4 - 1 3। তারপরে 3 নম্বর সেকেন্ডে কত যাবে? a/2, 3 × 6 - 1 5। অনুপাত করে দেখ a/2 সবার কমন 1:3:5:7 এরকম যাবে, মানে অড নাম্বারের রেশিও আসবে। তাহলে সেম এখানেও হবে, স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে চললে কি হবে? স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে চললে কি হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেকেন্ডে কৌণিক সরণের অনুপাত কি হবে? এখানে কোন সরণ? কৌণিক সরণের অনুপাত কি হবে? কৌণিক সরণের অনুপাত বল, কৌণিক সরণের অনুপাত হয়ে যাবে এখানেও 1:3:5:7 সেম। একমাত্রিক গতির ইকুয়েশনের সঙ্গে এগুলোকে রিলেট করা হলো, আর কিছু না। এবার আমি অঙ্ক দেব এখান থেকে, ঠিক আছে? কারোর যদি এতটা পর্যন্ত কোনো ডাউট থাকে বলতে পারিস, আগে ডাউট ক্লিয়ার কর তারপরে অঙ্ক করছে। হ্যাঁ, অঙ্ক দিলে এবার অঙ্ক থেকে এখানে বোঝা যাবে, ঠিক আছে? একটা কোশ্চেন লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ, কোশ্চেন লেখ। বলছি লেখ, একটি চাকা 2 রেডিয়ান/সেকেন্ড, একটি চাকা 2 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগে ঘুরছে, একটি চাকা 2 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগে ঘুরছে, ঠিক আছে? যদি চাকাটিকে 2 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ দেওয়া হয়, যদি চাকাটিকে 2 রেডিয়ান/সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ দেওয়া হয়, তবে
তবে 1 নম্বর দিয়ে লেখ। তবে 10 সেকেন্ড পরে চাকাটির কৌণিক বেগ কত হবে? 10 সেকেন্ড পরে চাকাটির কৌণিক বেগ কত হবে? 2 নম্বর দিয়ে লেখ। 2 নম্বর দিয়ে লেখ। এই সময়ে চাকাটি কত পাক ঘুরবে? এই সময়ে চাকাটি কত পাক ঘুরবে? এই সময় চাকাটি কত পাক ঘুরবে? ঠিক আছে, হবে? ঠিক আছে, চেষ্টা কর। তো দেখ, এখানে যতটা কোশ্চেনের ডেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বলছে, একটি চাকা 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক গতিতে ঘুরছে, মানে এটাই তোর প্রাথমিক কৌণিক বেগ, তাই না? তাহলে ওমেগা ইনিশিয়াল কত দেওয়া আছে? 2 রেডিয়ান পার সেকেন্ড। এটা হলো ওর প্রাথমিক কৌণিক বেগ, কেন কি ও এখন এই গতিতে ঘুরছে। এরপরে কি বলছে, কি একটা কৌণিক ত্বরণ দেওয়া হলো কত? 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এরপরে প্রথম কোশ্চেন বলছে 10 সেকেন্ড পরে, মানে টি হচ্ছে 10 সেকেন্ড পরে কৌণিক বেগ মানে ওমেগা ফাইনাল কত হবে? তো সিম্পল আমরা কি করব, ওমেগা ফাইনাল সমান ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু টি, অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস আলফা ইন্টু টি, ভি সমান ইউ প্লাস এটি, ওটাই। তাহলে ওমেগা ফাইনাল কত হবে? ওমেগা ফাইনাল সমান ওমেগা ইনিশিয়াল হচ্ছে কত না 2 প্লাস আলফা হচ্ছে 2 ইন্টু 10, তাহলে এটা হয়ে যাবে কত? 20 2 22 রেডিয়ান পার সেকেন্ড। এটা ছিল 1 নম্বর কোশ্চেন, মানে এই কোশ্চেনের ফার্স্ট পার্ট। এরপরে সেকেন্ড পার্ট কি হবে? সেকেন্ড পার্ট কি হবে? সেকেন্ড পার্টে বলেছে কত পাক ঘুরে যাবে, তাই না? কত পাক ঘুরে যাবে। এক কাজ কর, তোরা থিটা বার কর, মানে কৌণিক সরণ বার কর। কোন ফর্মুলাতে যাবে? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে কি হবে? এস সমান, দেখ, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যে ফর্মুলা হতো তারই রিলেটেড ফর্মুলা যাবে আমাদের, তারই রিলেটেড ফর্মুলা যাবে। কত যাবে এখান থেকে? তার রিলেটেড কত ফর্মুলা যাবে না, থিটা সমান কত হবে? থিটা সমান ওমেগা ইনিশিয়াল ইন্টু টি প্লাস হাফ আলফা ইন্টু টি স্কোয়ার, ঠিক কি না? হ্যাঁ, তো ওমেগা ইনিশিয়াল কত না 2, ওমেগা ইনিশিয়াল কত 2, এবং টি কত হচ্ছে 10 প্লাস হাফ আলফা হচ্ছে কত 2, টি হচ্ছে কত 10, 10 স্কোয়ার মানে কত হবে? 100, 2 2 কেটে যাবে, এটা হচ্ছে কত 20 প্লাস 100, তো কত হচ্ছে 120 রেডিয়ান। কৌণিক সরণ কত হলো? কৌণিক সরণ কত হলো? 120 রেডিয়ান। কৌণিক সরণ হলো কত? 120 রেডিয়ান। তাহলে কত পাক ঘুরেছে? 60/পাই। কেন কি 1 পাক ঘুরে যাওয়া মানে কত রেডিয়ান ঘুরে যাওয়া? 2 পাই রেডিয়ান। তাহলে নাম্বার অফ রোটেশন আমি যদি বলি পাক সংখ্যা, কটা পাক হবে? পাক সংখ্যা না, পাক সংখ্যা হয়ে যাবে আমাদের কত না 120 রেডিয়ান, 1 পাক মানে 2 পাই রেডিয়ান। তাহলে হয়ে যাবে কি, রেডিয়ান রেডিয়ান কেটে গেলে 60/পাই, এতগুলো পাক খেয়ে যাবে। ঠিক আছে, এতগুলো পাক খেয়ে যাবে। পরের কোশ্চেন, ঠিক আছে। কোনো অসুবিধা কারণ কোশ্চেন? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। লেখ, একটি ফ্লাই হুইল ওই চাকাই হচ্ছে, একটি ফ্লাই হুইল সমকৌণিক ত্বরণ সহ ঘুরছে। একটি ফ্লাই হুইল সমকৌণিক ত্বরণ সহ ঘুরছে। সমকৌণিক ত্বরণ বলতে কি, কৌণিক ত্বরণটা ঠিক আছে,
একটি ফ্লাই হুইল সমকৌণিক ত্বরণ সহ ঘুরছে, পূর্ণচ্ছেদ, যদি এটির কৌণিক বেগ 10 সেকেন্ডে, যদি এটির কৌণিক বেগ 10 সেকেন্ডে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড থেকে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড থেকে 40 পাই রেডিয়ান পার সেকেন্ড হয়, 40 পাই রেডিয়ান পার সেকেন্ড হয়, তবে এই সময়ে চাকাটি কত পাক আবর্তন করবে, এই সময়ে চাকাটি কত পাক ঘুরবে, তবে এই সময়ে চাকাটি কত পাক ঘুরবে। হ্যাঁ, ধরো প্রথমে ছিল 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, প্রথমে ছিল 20 পাই রেডিয়ান পার সেকেন্ড, তারপরে 10 সেকেন্ড পরে হলো কত হলো 40 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ডে ওটা কত পাক ঘুরে যাবে। দেখ, কত পাক ঘুরবে যদি বলে, তাহলে আমার থিটা বার করে থিটাকে 2 পাই দিয়ে ডিভাইড করে দিলেই হবে। কিন্তু 150 পাক কিভাবে করেছিস? সেখান থেকে থিটা। আচ্ছা, দুটো প্রসেস করা যেতে পারে। দেখ কী কী দেওয়া আছে। ওমেগা ইনিশিয়াল কত আছে? 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা ফাইনাল কত দেওয়া আছে? 40 পাই রেডিয়ান পার সেকেন্ড। সময় কত দেওয়া আছে? 10 সেকেন্ড, ঠিক না? সময় কত দেওয়া আছে? 10 সেকেন্ড। বলে এখান থেকে আমরা আলফা বের করতে পারি। অবশ্যই, আলফা মানে কৌণিক ত্বরণ। আলফা কিভাবে বার হবে এখান থেকে? আলফা সমান ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টাইম, তাই তো? এটা করা যাবে তো? অথবা কেউ লিখতে পারিস ওমেগা ফাইনাল সমান ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু টি, সেম আসবে। তো এখান থেকে কত আসছে? ওমেগা ফাইনালের ভ্যালু 40 পাই মাইনাস 20 পাই বাই সময় হচ্ছে কত? 10। তাহলে 20 পাই বাই 10 মানে কত হচ্ছে? 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আলফার মান। এবার এখান থেকে আমি থিটা বার করব। থিটা সমান কী হবে? ওমেগা ইনিশিয়াল ইন্টু টি, মানে এস সমান ইউটি হয়। ইউ মানে কি? এখানে ওমেগা ইনিশিয়াল, টি ওমেগা ইনিশিয়াল টি হাফ আলফা টি স্কোয়ার। তো ওমেগা ইনিশিয়াল কত? ওমেগা ইনিশিয়াল হচ্ছে 20 পাই, টি কত? 10 প্লাস হাফ আলফা হচ্ছে কত? 2 পাই টি স্কোয়ার, মানে 10 স্কোয়ার, মানে কী হবে? 100। তো এখান থেকে হয়ে যাচ্ছে কত? এটা 200 পাই, আর এখান থেকে এটা 2 কেটে গেলে কত হচ্ছে? 100 পাই, মানে মোট কত হলো? 300 পাই রেডিয়ান। তাহলে কৌণিক সরণ কত হয়েছে? 300 পাই রেডিয়ান, ঠিক না? কৌণিক সরণ হচ্ছে কত? 300 পাই রেডিয়ান। তাহলে পাক সংখ্যা কি করে করব? কৌণিক সরণকে 2 পাই দিয়ে ভাগ করে দেব। পাক সংখ্যা হয়ে যাবে কত না? কৌণিক সরণকে 1 পাক মানে 2 পাই রেডিয়ান। তাহলে কত হবে? 150 রোটেশন হচ্ছে, 150 রোটেশন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি অল্টারনেট মেথড কি হচ্ছে। যদি কোনো বস্তুকণা সমত্বরণে চলে বা সমকৌণিক ত্বরণে চলে,
তাহলে আমি ওখানে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারি। মানে আমি এখানে করতে পারি কি অল্টারনেটিভ, ঠিক আছে, অল্টারনেট মেথড যদি আমি বলি, ওমেগা অ্যাভারেজ কত হবে না, ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল বাই 2। ওমেগা ইনিশিয়াল কত ছিল 20 পাই প্লাস 40 পাই 60 পাই বাই 2, তাহলে কত হবে 30 পাই। মানে এখন আমি ভাববো কি যে বস্তু কণাটা 30 পাই কৌণিক বেগ নিয়ে ও ঘুরছে, ত্বরণ আর নেই, ঠিক আছে। তাহলে এবার দেখ, আমরা জানি কি বেগ সমান সরণ বাই সময়, তাহলে বেগ কত হচ্ছে 30 পাই সমান সরণ বাই সময় কত 10 সেকেন্ড, সেটা হলো কত 300 পাই। তাহলে নাম্বার অফ রোটেশন কত হবে, রোটেশন কত হচ্ছে 300 পাই বাই 2 পাই 150। এটা দিয়েও যাবে, এটা সহজ আগের থেকে, তাই না। অ্যাভারেজ বার করলাম, অ্যাভারেজ বার করলে কত হচ্ছে 30 পাই। মানে আমি এখন ভাববো কি বস্তু কণাটা ত্বরণ সহ চলছে না, 30 পাই সমকৌণিক বেগেই চলছে, সমকৌণিক বেগেই চলছে। 10 সেকেন্ড ধরে চললে কতটা, দেখ ওমেগা সমান আমরা জানি ওমেগা সমান থিটা বাই টি, ওমেগা সমান থিটা বাই টি, এখান থেকে আমরা নিচ্ছি ওমেগা সমান থিটা বাই টি। ওমেগা সমান কত হচ্ছে থিটা বাই টি। ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি। ক্লিয়ার। চল এবারে হেডিং দিবি, আমরা একটা ত্বরণের কথা পড়েছি এখন পর্যন্ত। এখানে একটা হলো ত্বরণটার নাম কি, কৌণিক ত্বরণ, তাই তো। এবার হেডিং দে স্পর্শকীয় ত্বরণ এবং অভিকেন্দ্র ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ এবং অভিকেন্দ্র ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ এবং অভিকেন্দ্র ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ ইংরেজি কি, আচ্ছা, এবং অভিকেন্দ্র ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ এবং অভিকেন্দ্র ত্বরণ। স্পর্শকীয় ত্বরণের ইংরেজি হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যাকে আমরা ডিনোট করি কি দিয়ে, এ টি, এ সাফিক্সে স্মল টি। আর অভিকেন্দ্র ত্বরণের ইংরেজি হচ্ছে কি না, সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, যাকে আমরা নাম দিই কি না এ সি, এ লিখে সাফিক্সে সি। তাহলে কটা ত্বরণ হলো, দুটো। প্রথমে আমরা পড়েছি কৌণিক ত্বরণ, এখন দুটো পড়ছি, তাহলে মোট কটা হলো, তিনটে ত্বরণের নাম পড়ছি আমরা, ঠিক। তো দেখ কি হচ্ছে, আমরা একমাত্রিক গতিতে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি যে বস্তু কণা যেদিকে যাচ্ছে হয় সেদিকে ত্বরণ হবে, না হলে উল্টো দিকে, মানে ত্বরণ অথবা মন্দন। কিন্তু এমনও তো হতে পারে যে ধরো এখানে বস্তু আছে, সে ধরো এদিকে চলছে, তার উপরে প্রযুক্ত বল এই বরাবর নাও হতে পারে, অন্যদিকে হতে পারে। ধরো এদিকে বল হলো এফ, তার মানে ত্বরণ তো এদিকে হবে, বল যেদিকে প্রযুক্ত হবে সেদিকেই ত্বরণ হবে। তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, দেখ ধর আমি বললাম এটা হচ্ছে কি বস্তুকণার বেগের অভিমুখ ভি, কিন্তু এই বস্তুটার ত্বরণ হচ্ছে ধরো এই দিকে, কোন দিকে, এইদিকে থিটা কোণে, এই দিকে হচ্ছে কিনা ত্বরণ এ, বেগের সাথে ত্বরণের কোণ কত থিটা,
বেগের সাথে ত্বরণের কোণ কত? থিটা। তাহলে ত্বরণকে আমরা দুটো উপাংশে করতে পারি, একটা হচ্ছে কি এ সাইন থিটা আর একটা হচ্ছে এ কস থিটা। তাহলে এই বরাবর বেগ বরাবর ত্বরণের উপাংশ কি হচ্ছে? এ কস থিটা, এ কস থিটা। আর বেগের সহিত লম্ব দিকে ত্বরণের উপাংশ কত হচ্ছে? এ সাইন থিটা, এই বরাবর এ সাইন থিটা। ঠিকঠাক আছে? ত্বরণের একটা হলো এ কস থিটা আর একটা হলো এ সাইন থিটা, ঠিক? এবারে বল, ধরো কেউ এই রাস্তা দিয়ে যাচ্ছে, ত্বরণ যদি ওই বস্তুটার বেগের দিক বরাবর হয় বা বেগের উল্টো দিকে হয়, তাহলে কি হবে? বেগের মান হয় বেড়ে যাবে নাহলে কমে যাবে। ধরো কেউ সাইকেল নিয়ে সোজা রাস্তায় যাচ্ছে, তোর বন্ধু, ঠিক আছে, সাইকেল নিয়ে যাচ্ছে, তোর মনে হলো একটু বান্দরামো করি, ঠেলে দিলি পেছন থেকে, জোরে গেল, তাই না? পেছন থেকে টানলি, তাহলে কি হবে? ধীরে হয়ে যাবে। তার মানে যেদিকে বেগ, যদি সেই দিকে ত্বরণ হয় তাহলে তার বেগের মান পরিবর্তন হবে, ঠিক না? তো এই যে বেগের দিকে যে ত্বরণ হচ্ছে এটাকে আমরা কি বলবো? স্পর্শকীয় ত্বরণ, ঠিক আছে? তাহলে আমি লেখ এখানে স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ সমান, এরকম করে লেখ, স্পর্শকীয় ত্বরণ সমান সমান বেগের অভিমুখে ত্বরণের উপাংশ। বেগের অভিমুখে ত্বরণের উপাংশ লিখতে থাকবি। স্পর্শকীয় ত্বরণ হচ্ছে কি? বেগের অভিমুখে ত্বরণের উপাংশ। স্পর্শকীয় ত্বরণ মানে কি হচ্ছে? বেগের অভিমুখে ত্বরণের উপাংশ, ঠিক? আচ্ছা, তাহলে বেগের অভিমুখে ত্বরণের উপাংশ, এটাকে বলছি স্পর্শকীয় ত্বরণ। এর কাজ কি হবে? এটি বেগের মান পরিবর্তন করে। এটি বেগের মান পরিবর্তন করে। বেগের মান বা দ্রুতি, বেগের মানকে আমরা কি বলি? দ্রুতি। এটি বেগের মান বা দ্রুতি পরিবর্তন করে। এটি বেগের মান বা দ্রুতি পরিবর্তন করে। তাহলে আমি কি লিখতে পারি এখন? এটি সমান এ কস থিটা লিখতে পারি। আচ্ছা, বেগের মান পরিবর্তন করে মানে ডিভি ডিটি। দেখ, আমি শুধু ভি লিখেছি। ভি মানে কি? বেগের মান। যদি এ হচ্ছে কি এটা ভেক্টর হয়, তাহলে এর মানকে আমরা কি লিখতে পারি? শুধু এ অথবা মড এ। কি? এ ভেক্টরের মানকে আমরা শুধু এ লিখতে পারি অথবা মড এ লিখতে পারি। তাহলে বেগের মানকে আমি ডিভি ডিটি লিখেছি, অথবা কেউ এটাও লিখতে পারে ডি ডিটি মড অফ ভি ভেক্টর। ডি ডিটি মড অফ ভি ভেক্টর, ঠিক? তাহলে এটা হচ্ছে কি? স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ, ঠিক না? অ্যাকচুয়ালি স্পর্শকীয় ত্বরণ কেন বলছে? দেখ, যখন কেউ এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে, তাহলে এর এর বেগের দিক কোন দিকে হয়? ধরো এই বস্তুকণা এখানে আছে, তো এর বেগের দিক হবে কিন্তু এইখানে রাস্তার উপরে স্পর্শক বরাবর। তাহলে ভি এর দিক কোন দিকে হচ্ছে? রাস্তার স্পর্শক বরাবর। আর আমি যে ত্বরণের কথা বলছি এ, সেটা যদি থিটা কোণ হয়, তাহলে ভি বরাবর উপাংশ কত হচ্ছে? এ কস থিটা। তো ওটাও তো কি হচ্ছে? রাস্তার স্পর্শক বরাবর বা গতির যে পাথ যেটা আছে তার স্পর্শক বরাবর। তাহলে এখানে কি হচ্ছে? স্পর্শকীয় ত্বরণ হচ্ছে এটা, ঠিক? স্পর্শকীয় ত্বরণ হচ্ছে কি এটা, ক্লিয়ার? তাহলে এই স্পর্শকীয় ত্বরণের অভিমুখ কোন দিকে হবে? অভিমুখ লেখ, নিচে লেখ। এর অভিমুখ গতিপথের স্পর্শক বরাবর। এর অভিমুখ গতিপথের স্পর্শক বরাবর। স্পর্শকীয় ত্বরণ চলছে, এর অভিমুখ গতিপথের স্পর্শক বরাবর। এর অভিমুখ গতিপথের স্পর্শক বরাবর, ঠিক আছে? হলো। এবারে হেডিং দে অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবার আসছি অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ যেটাকে আমরা এসি বলছি সমান। অভিকেন্দ্র ত্বরণ কোনটা লিখব?
হ্যাঁ লেখ, বেগের লম্ব দিকে ত্বরণের উপাংশ, বেগের লম্ব দিকে ত্বরণের উপাংশ, বেগের লম্ব দিকে ত্বরণের উপাংশ, বেগের লম্ব দিকে ত্বরণের উপাংশ। তাহলে ত্বরণের দুটো উপাংশ হচ্ছে, একটা বেগের দিকে, একটা বেগের লম্ব দিকে। বেগের দিকে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি কি স্পর্শকীয় ত্বরণ, যেটা বেগের মানকে পরিবর্তন করাবে। এটা এটা কি করবে, বেগের মানকে পরিবর্তন করবে না, এটা করবে বেগের অভিমুখকে পরিবর্তন করবে। বেগ একটা কি রাশি, ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশির কি কি থাকে, মান আর দিক থাকে। তাহলে ভেক্টর রাশি কখন পরিবর্তন হবে, ত্বরণ হয়েছে মানে কি বেগের পরিবর্তন হয়েছে। বেগ কি কি কারণে পরিবর্তন হতে পারে, মান পরিবর্তন হলে হতে পারে, দিক পরিবর্তন হলেও হতে পারে। মান পরিবর্তনের জন্য কে দায়ী, স্পর্শকীয় ত্বরণ। দিক পরিবর্তনের জন্য কে দায়ী, অভিকেন্দ্র ত্বরণ। যেমন তোকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো কেউ সাইকেল নিয়েই সোজা যাচ্ছে, ঠিক আছে, তুই কী করলি, এই দিক থেকে ঠেলে দিলি, তাহলে কি হবে, সাইকেলটা এদিকে ঘুরে যাবে না। তার মানে ও যে বেগের অভিমুখের সাথে আমি যদি লম্ব দিকে বল প্রয়োগ করি, মানে লম্ব দিকে ত্বরণ দিই, তাহলে সে কী হবে, বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে লেখ, এটি বেগের অভিমুখ পরিবর্তন করে, এটি বেগের অভিমুখ পরিবর্তন করে, এটি কি করে, বেগের অভিমুখ পরিবর্তন করে। আমি অ্যাকচুয়ালি প্রাসের গতি করানোর সময় কিছুটা বলেছিলাম এইগুলো, ঠিক আছে। এটি বেগের অভিমুখ পরিবর্তন করে। বেশ, তাহলে আমি আসবো কত, এটি সমান কি লিখবো, এ কস থিটা, সরি এ সাইন থিটা, এ সাইন থিটা। ঠিক আছে, এ তো আমি একে উপাংশ করে পেলাম যে এ কস থিটা এ সাইন থিটা, কিন্তু অ্যাকচুয়ালি গতির ক্ষেত্রে আমি এর মানটা কোথা থেকে পাবো, সরি এসি সমান এ সাইন থিটা, এসি সমান এ সাইন থিটা। ঠিক আছে, হলো যেমনটা ওখানে আমরা একটা ফর্মুলা বলেছিলাম না, যে ডিভি বাই ডিটি বা ডি মড অফ ভি ভেক্টর বাই ডিটি, এরকম এখানে কোনো ফর্মুলা হবে না, হবে এসি হবে কত, ভি স্কোয়ার বাই আর, কত হবে, ভি স্কোয়ার বাই আর। আর একটা কী হবে, আমরা পরে জানবো যে ভি সমান ওমেগা ইন্টু আর। ভি হচ্ছে কি দ্রুতি, ভি হচ্ছে দ্রুতি, ভি সমান ওমেগা ইন্টু আর। ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা আমি পরে প্রুভ করব, ঠিক আছে। তাহলে ভি এর জায়গায় যদি আমি ওমেগা লিখে দিই, হয়ে যাবে কত, ওমেগা স্কোয়ার আর। কত হবে, ওমেগা স্কোয়ার আর। তাহলে অভিকেন্দ্র ত্বরণ মানে কি হচ্ছে, এ সাইন থিটা, আর ওটার মান কি হচ্ছে, ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, ওমেগা স্কোয়ার আর। অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখ, আমরা অভিকেন্দ্র ত্বরণ অ্যাকচুয়ালি কেমন করছি, ধরো কোনো বস্তুকণা যখন আঁকা বাঁকা পথে চলে, ঠিক আছে, হতে পারে বৃত্তীয় গতি না, অন্য কোনো গতিও যদি হয়, ধরো কেউ এরকম পথে চলছে, ঠিক আছে, এরকম পথেই চলছে, ধরো এরকম, তো এর যে কোনো মানে কার্ভড জায়গা যেটা আছে সেটা কিন্তু একটা বৃত্তেরই অংশ। যদি ভালো করে দেখিস, ধরো আমি যদি বলি এই পার্টটা এই বৃত্তের অংশ, এই যে এই বৃত্তের অংশ, এই পার্টটা কি হচ্ছে, এই বৃত্তের অংশ। যেমন এখানে যদি বলি এটা হচ্ছে কি এই বৃত্তের অংশ, হ্যাঁ কি না। তো আঁকা বাঁকা পথ কিন্তু একটা বৃত্তেরই অংশ। তো যে জায়গা, ধরো আমি যদি বলি এই জায়গাটাতে, এই পজিশানে বস্তুকণার বেগের মান ছিল ভি, বস্তুকণার বেগের মান ছিল কত, ভি। আচ্ছা, যদি এইটুকু জায়গার মধ্যে বেগের মানের পরিবর্তন হয়, তাহলে বলবো হচ্ছে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আছে, মানে স্পর্শকীয় ত্বরণ আছে। আচ্ছা, এইখানে যে বাঁকলো কার জন্য, অভিকেন্দ্র ত্বরণের জন্য। অভিকেন্দ্র ত্বরণের মান কি করে করব না, এই যে বেঁকেছে, এই বৃত্তাকার পাঠের বৃত্তের ব্যাসার্ধ একটা তো থাকবে, ওকে বলে রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, বক্র গতির ব্যাসার্ধ। এটা পুরো বৃত্ত না, এটা পুরো বৃত্ত কি, পুরো বৃত্ত নয়, বৃত্তের একটা পার্ট। তো যে বৃত্তের পার্ট, সেই বৃত্তের ব্যাসার্ধকে কি বলে, বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। বক্র পাঠের ব্যাসার্ধ, বক্র যে পার্টটা আছে তার ব্যাসার্ধ মানে কি হবে, বক্রতা ব্যাসার্ধ। তো এইখানে যে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে, তাহলে এইখানে বৃত্তপথেকে বাঁকানোর জন্য কে দায়ী, এসি, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তার মান কত হবে না, ঠিক এই পয়েন্টে যে দ্রুতি ছিল তার স্কোয়ার
বাই রেডিয়াস অফ কার্ভেচার। বোঝা গেল? তাহলে কি হলো, একে এইখানে বাঁকানোর জন্য দায়ী হচ্ছে এটা। আর যদি এই রাস্তা বরাবর এ যদি জোরে যায়, মানে দ্রুতিও যদি বাড়ে, তাহলে বলবো এর ট্যানজেনশিয়ালও অ্যাক্সিলারেশন আছে। তাহলে যেমনটা আমরা বললাম যে যদি মোট অ্যাক্সিলারেশন থাকে সেখান থেকে আমরা দুটো পার্টে ব্রেক করে ট্যানজেনশিয়াল আর সেন্ট্রিপিটাল করতে পারি, সেরকম যদি দুটো অ্যাক্সিলারেশন দেওয়া থাকে আলাদা আলাদা করে, তাহলে মোট অ্যাক্সিলারেশন করতে পারি, অবশ্যই করতে পারি। যেমন আমি কি বলতে চাইছি, যে যদি এ দেওয়া থাকে তাকে তো আমরা দুটো করছি, একটা এটি আর একটা এসি। কি এদিকে বেগ, এদিকে বেগ, তাহলে বেগ বরাবর যেটা হচ্ছে সেটা কি এটি, বেগের সঙ্গে লম্ব দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এসি। তাহলে এখান থেকে আমি মোট ত্বরণ বার করতে পারি না? অবশ্যই পারি। এদের দুজনের ভেক্টর যোগফল হবে ওটাই। কি তাহলে যদি কোথাও দেওয়া থাকে এটি এবং এসি, তাহলে মোট ত্বরণ কত হয়ে যাবে? এ নেট। এই দেখ, এটা হলো কি, ধরো এটি আর এটা হলো কি এসি, বল এদের মোট ত্বরণ কত হয়ে যাবে? এটা হয়ে যাবে কত না, এ নেট। তাহলে এ নেট কত হয়ে যাবে? রুট ওভার অফ এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটি আমরা কত পেয়েছি? ডি ডিটি ভি তার স্কোয়ার, প্লাস এসি কত পেয়েছি? ভি স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার। দেখেছিস? যাক, আমরা অপোজিট মানে যেমন ত্বরণ দেওয়া থাকলে দুটো উপাংশ করে করতে পারছি, সেরকম দুটো উপাংশের ত্বরণ দেওয়া থাকলে মোট ত্বরণ করতে পারি। আচ্ছা, মোট ত্বরণ করার পরে আমি কি বলতে পারি যে বেগের সহিত ত্বরণের মানে বলবো কি, ভি এর সহিত এ নেট এর কোণ কত? যদি বলে বেগের সহিত ত্বরণের মানে কোণ কত হবে, বেগ কোন দিকে? এটি বরাবর। আরে বেগ কোন দিকে? এটি বরাবর, তাই তো? তাহলে বেগের সহিত ত্বরণের উপাংশ মানে কি, অ্যাকচুয়ালি এ নেট এটির সঙ্গে কত কোণ করেছে। এ নেট এটির সঙ্গে কত কোণ করেছে মানে আমি তো এই ত্রিভুজটাই আঁকবো না, এটা হচ্ছে এটি আর এটা কত? এসি। এদিকে এসি আছে না, এসি, এটাই, এটা যদি এসি হয় এটাও এসি, তাহলে আমার এই থিটাটাই চাই। বল ট্যান থিটা কত হবে? ট্যান থিটা কত হবে? এসি বাই এটি। তাহলে থিটা কত হবে? ট্যান ইনভার্স। দেখতে ভয়ঙ্কর লাগতে পারে বাট সহজ জিনিস। এসি কত হচ্ছে? ভি স্কোয়ার বাই আর। এটি কত হচ্ছে? ডিভি বাই ডিটি। ব্যাস হয়ে গেছে। ঠিকঠাক চলছে? হ্যাঁ। হুম হুম একটা কোশ্চেন করব দিয়ে ছুটি দেবো, ঠিক আছে? এর উপরে হ্যাঁ, হয়নি? আচ্ছা, কোশ্চেন লেখ তোরা, যার হয়নি পরে টুকে নেবে। কোশ্চেন লেখ। লেখ একটি বস্তুকণার দ্রুতি, একটি বস্তুকণার দ্রুতি, একটি বস্তুকণার দ্রুতি সময়ের ওপর যেভাবে নির্ভরশীল, একটি বস্তুকণার দ্রুতি সময়ের ওপর যেভাবে নির্ভরশীল, ভি সমান টি স্কোয়ার প্লাস 2t। ঠিক আছে? টি স্কোয়ার প্লাস 2t। হ্যাঁ, একটি বস্তুকণার দ্রুতি সময়ের উপর যেভাবে নির্ভরশীল সেটা হলো কত? ভি সমান টি স্কোয়ার প্লাস 2t। হয়েছে? তারপরে লেখ বস্তুকণার বক্রপথের ব্যাসার্ধ, বস্তুকণার বক্রপথের ব্যাসার্ধ, বস্তুকণার বক্রপথের ব্যাসার্ধ
সময়ের উপর যেভাবে নির্ভরশীল, বস্তুকণার বক্রপথের ব্যাসার্ধ সময়ের উপর যেভাবে নির্ভরশীল, সেটা হচ্ছে কত? বস্তুকণার বক্রপথের ব্যাসার্ধ সময়ের উপর যেভাবে নির্ভরশীল, আর সমান 3t, আর সমান 3t হয়েছে। মানে কি, যখন 1 সেকেন্ড তখন বস্তুকণাটা ধরো 3 মিটার বক্রপথের ব্যাসার্ধে ঘুরছে, যখন 2 সেকেন্ড তখন 6 মিটার বক্রপথের ব্যাসার্ধে ঘুরছে। অবশ্যই এর একক কী হবে? মিটার পার সেকেন্ড, আর এর একক কী হবে? মিটার। ঠিক আছে, হলো। লেখ টি সমান 2 সেকেন্ডে বস্তুকণাটির মোট ত্বরণ কত? টি সমান 2 সেকেন্ডে বস্তুকণাটির 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 ত্বরণ কত? এবং ত্বরণ বেগের সহিত কত কোণ করবে? এবং ত্বরণ বেগের সহিত কত কোণ করবে? পারবি? ত্বরণ বেগের সহিত কত কোণ করবে? হ্যাঁ, ত্বরণ বেগের সহিত কত কোণ করবে? চেষ্টা কর। ত্বরণ বেগের সহিত কত কোণ করবে? বলেছে একটি বস্তুকণার দ্রুতি সময়ের উপর এইভাবে নির্ভরশীল। বল দুটো ত্বরণ হয়। দেখ প্রথমে যদি দেখ একমাত্রিক গতির কোশ্চেন কেমন থাকতো বলতো, যে বেগ সময়ের উপরে এইভাবে নির্ভরশীল, আমরা সোজা সাপটা কী করতাম? ত্বরণ সমান dv/dt করতাম, তো এমনি ত্বরণ চলে আসতো। কিন্তু আজকের দেখ বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, মানে কিছু তো এক্সট্রা বলছে আজকের, তাই না? কি বলছে দেখ, প্রথমে লিখব কি এটি সমান কি হবে? dv/dt। কত হবে? d/dt। ভি কত দেওয়া আছে? t² 2t, ডেরিভেটিভ কর, কত হচ্ছে? 2t প্লাস 1, সরি 2t প্লাস 2 হয়েছে, 2t প্লাস 2 হলো। ঠিক আছে, এবারে বল ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হয়েছে কত সময়ে? 2 সেকেন্ডে। 2 × 2 প্লাস 2, 2 দিয়ে 4, 2 6 মিটার পার সেকেন্ডে স্কোয়ার হলো কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? হ্যাঁ, এবারে বল সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কত হবে? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? v²/r। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে কি? v²/r। বাট এই যে v²/r কোন সময়ে? 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, তাই না? v²/r কত সেকেন্ড সময়ে? 2 সেকেন্ড সময়ে। বল 2 সেকেন্ডে বেগ কত? 2 সেকেন্ডে বেগ কত? হ্যাঁ, 2 সেকেন্ডে বেগ টি সমান 2 সেকেন্ডে ভি হয়ে যাবে কত? 2a² প্লাস 2 × 2 কত হয়ে যাবে? 8। ভি এর মান হয়ে যাবে কত? 8। আর আর কত হয়ে যাবে? 3 × 2 6। তাহলে এসি কত হয়ে যাবে? এসি হয়ে যাবে v², মানে কত হয়ে যাবে? 8²/6। 8² মানে 8 64/6, তাহলে হয়ে যাবে কত? এটা 3 16 না, 3 2 32/3। 32/3 হচ্ছে কি? এসি। 32/3 হচ্ছে কি? এসি। ক্লিয়ার? 32/3 হলো এসি। এরপরে কি যাবে? দুটো ত্বরণ হয়ে গেছে, একটা এটি কত? এটি হচ্ছে 6, আর একটা এসি কত? 32/3। মোট ত্বরণ কি করে আসবে? মোট ত্বরণ, হ্যাঁ, মোট ত্বরণ এ নেট কত আসবে? এ নেট আসবে √AT² প্লাস AC²। এ তো ক্যালকুলেশন। তাহলে এখান থেকে এ নেট চলে আসবে মোট ত্বরণ। আচ্ছা,
বেগের সহিত কত কোণ করবে? বেগের সহিত মানে কি এটির সহিত কোণ, কেন কি এটি বরাবরই তো বেগ থিটা। ট্যান থিটা কত হবে? ট্যান থিটা হবে এসি বাই এটি। ট্যান থিটা হবে এসি বাই এটি। হ্যাঁ, ক্যালকুলেশন দেখার দরকার নেই, প্রসেস আগে ঠিক করে দেয়। আচ্ছা দরজাটা একটু বন্ধ করে দেয়। ক্যালকুলেশন পরে হয়ে যাবে, বাট প্রসেস আগে দেখ। প্রসেস বুঝতে পেরেছিস কি? প্রসেস বোঝা গেছে কি? হ্যাঁ, প্রসেস ঠিক রাখতে হবে আগে, প্রসেস আগে ঠিক রাখতে হবে। ঠিক আছে, প্রসেস আগে ঠিক রাখতে হবে। আছে, তো এখান থেকে ট্যান থিটাটা চলে আসবে অটোমেটিক। ট্যান থিটা কত আসছে? এসির মান কত? এসি হচ্ছে 32/3 আর এটি হচ্ছে কত? 6। তো 32 বাই কত হচ্ছে? 18। 18 একে কাটাকুটি 16, এটা হচ্ছে কত? 9। 16/9 ট্যান থিটা। তাহলে থিটা কত আসবে? ট্যান ইনভার্স 16/9 থিটা আসবে ট্যান ইনভার্স, হ্যাঁ, 16/9। ক্লিয়ার? তো আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে আমাদের একমাত্রিক গতিতে এরকমই শুধু এই পার্টটাই ছিল, ডিভি বাই ডিটি করে টাইম বসাতাম, ত্বরণ চলে আসতো। মানে ওটা অ্যাকচুয়ালি আমরা কোন ত্বরণ বার করতাম? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আজকের বৃত্তপথ হচ্ছে মানে বস্তুর পথ বেঁকে যাচ্ছে, কার্ভ হচ্ছে, মানে ওখানে একটা অভিকেন্দ্র ত্বরণ আসবে, যেটা হবে কত? v²/r। v²/r কী করে পাবো? যে জায়গাতে বাঁকছে সেই জায়গাতে ভি এর মান স্কোয়ার বাই ওই জায়গাতে যে বাঁকছে বক্রপথের ব্যাসার্ধ v²/r। ঠিক আছে, এখান থেকে পরের দিন কন্টিনিউ হবে। পুরোটা ক্লিয়ার করবি সবাই, ঠিক আছে? অনেক কিছু বলা হয়ে গেছে প্রথম থেকে, ঠিক আছে? ক্লিয়ার করবি পুরোটা।